আমাকে বিয়ে দিও না বাবা, আমি বিয়ে করতে চাই না, পড়তে চাই আমি। ছোট মেয়েটার মুখে এমন কথা শুনে বুকটা কেঁপে ওঠে সালমান সাহেবের। তিনি তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মাত্র এইচএসসি দিয়েছে তার মেয়েটা, 18 পেরিয়ে 19-এর কোটায় পা দিয়েছে। এইটুকুনি মেয়েকে বিয়ে দিতে তারও কলিজা কাঁপছে, কিন্তু কি করবে, এটাই যে নিয়তি। এদিকে নাজমা বেগম আঁচলে মুখ গুজে মেয়ের পাশে বসে আছেন। তার বলার মতো কিছুই নেই। বাবা মা কারো থেকে কোনো সারা শব্দ না পেয়ে ছোঁয়া আবারও বাবার হাত ধরে বলে ওঠে, বাবা প্লিজ ওনাদের চলে যেতে বলো, আমার জীবনটা নষ্ট করে দিও না। মেয়ের করুণ মুখটার দিকে তাকালে সালমান সাহেব কখনোই তার সম্মান রক্ষা করতে পারবেন না। ছোট হয়ে যাবেন তিনি, একটা অন্যায় করে ফেলবেন তিনি, তাই তিনি মেয়ের দিকে তাকাচ্ছেন না। সালমান সাহেব নিজেকে শক্ত করে কঠিন গলায় বলল, অনেক পড়েছ, আর পড়তে হবে না। বড় মেয়ে পালিয়েছে, তুমিও পালাবে না তার কি গ্যারান্টি আছে? কতবার নাক কাটা যাবে আমার? বিয়ে তোমাকে করতেই হবে, কথা না বলে তৈরি হয়ে এসো। বলেই সালমান সাহেব চলে যায়। মেয়ের সামনে দাঁড়িয়ে থাকার মতো মুখ নেই তার। ছোঁয়া স্তব্ধ হয়ে যায় বাবার কথায়, কান্না থেমে যায় তার। বাবা জানে ছোঁয়া এমন করবে না, তবুও কেন জোর করছে? সে মায়ের পা ধরে জিজ্ঞাসা করলো, ছোঁয়া কি তাদের কাছে বোঝা হয়ে গেছে? নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, সিমি তোর বাবাকে আদমারা করে রেখে গেছে, এখন তুই অবাধ্য হয়ে পুরোপুরি মেরে ফেলিস না, চুপচাপ তৈরি হয়ে নে, আমি পার্লারের মেয়েটাকে পাঠাচ্ছি। ছোঁয়া নাজমার শাড়ির আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি বাবাকে বোঝাতে পারবে না? তুমি তো চেনো মা ওনাদের, সাদি ভাইয়া আমাকে মেরেই ফেলবে, আর সাবিনা আন্টি উনি তো আমাকে দেখতেই পারে না, ওদের সাথে আমি কি করে থাকবো মা? তুমি আমাকে একটু বোঝো, নিজের মেয়েকে এভাবে অন্ধকারে কি করে ঠেলে দিচ্ছ? নাজমা নিজের আঁচল সরিয়ে নেয়। মরবি না তুই, চিন্তা করিস না। নাজমাও চলে যায়, রেখে যায় অসহায় ছোঁয়াকে। বিছানায় ধপ করে বসে পড়ে হতাশ ছোঁয়া। এক আকাশ পরিমাণ অভিমান ছোঁয়ার সিমির প্রতি। কেন সে পালালো? কেন ছোঁয়াকে রেখে গেল বলি হওয়ার জন্য? আর পালাবেই যখন, তখন কেন বিয়েতে রাজি হলো? এই ঘটনার জন্য কখনোই সে তার আপুকে ক্ষমা করবে না, কখনোই না। সাদমান চৌধুরীকে চেনে ছোঁয়া, দুবার দেখা হয়েছে তাদের। একবার সিমিকে দেখতে আসার পরে আর একবার শেষ এক্সাম দিয়ে বাসায় ফেরার পথে। লোকটা অহংকারী, দাম্ভিক, মানুষকে মানুষ বলে ভাবে না সে। নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ায়। পান থেকে চুন খসলেই তাকে জানা তাই বলে অপমান করতেও দুবার ভাবে না সে। সেই দাম্ভিক মানুষটা পছন্দ করত সিমিকে। তাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে বিয়ের কথাবার্তা এগোয়। পরিবারের সবাইকে নিয়ে এসে ঘটা করে বিয়ের তারিখ ঠিক করে যায় সাদি। গতকাল হলুদের অনুষ্ঠানও হাসি খুশি ভাবে করল সিমি। আর সন্ধ্যায় পালিয়ে গেল। যাওয়ার আগে একটা চিরকুটও রেখে গেছিল, যাতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও বাবা। এত সব ভাবনার মাঝে পার্লারের মেয়েটা ছোঁয়াকে সাজিয়ে তৈরি করে দেয়। সিমির জন্য আনা গহনা শাড়ি দিয়ে সাজিয়ে দেয় ছোঁয়াকে। তারপর যখন আয়নার সামনে দাঁড় করানো হলো, নিজেকে দেখে নিজেই অবাক হয় ছোঁয়া। একদম অচেনা লাগছে তাকে। বিয়ের সাজে একটা মেয়েকে এতটা অন্যরকম লাগতে পারে? পার্লারের মেয়েটা ছোঁয়ার মুখটা দেখে মিষ্টি হেসে বলল, মাশাআল্লাহ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, একটু হাসো, তাহলে আরো সুন্দর লাগবে। ছোঁয়া হাসার চেষ্টা করে, কিন্তু হাসি পায় না। এরকম অদ্ভুত পরিস্থিতিতে হাসি না পাওয়াটাই স্বাভাবিক। তখনই ঘরে এলো সাদমান চৌধুরীর বোন তনু চৌধুরী। চেহারাটা সাদির মতো হলেও মেয়েটা বেশ মিশুক আর ভালো। তার সাথে ছোঁয়ার ভাব জমে গেছে অনেক আগেই। পার্লারের মেয়েটা বিদায় নিল। তনু ছোঁয়াকে একটুখানি জড়িয়ে ধরে বলল, মাশাআল্লাহ ছোঁয়া, তোমাকে অনেক কিউট লাগছে, ভাইয়ার মাথা ঘুরে যাবে তোমাকে দেখলে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে, রিনরিনিয়ে প্রশ্ন করে, আপি পালিয়েছে সাদি ভাইয়া জানে? তনুর হাসি মাখা মুখটা কালো হয়ে যায়। ছোঁয়াকে ছেড়ে দেয়। এদিক সেদিক চোখ ফিরিয়ে কিছু একটা চিন্তা করে। তারপর আবার ঠোঁটের কোণে হাসি টেনে বলল, জানবে না কেন, পুরো শহর জেনে গেছে। বাদ দাও সেসব, তোমাকে নিতে এসেছি আমি, চলো, সবাই অপেক্ষা করছে। ছোঁয়া দাঁড়িয়ে থাকে তনুর দিকে ছোট ছোট চোখ করে। তনু বুঝতে পারছে ছোঁয়া কিছু বলতে চাইছে তাকে। তনু বাহিরের দিকে এক পলক চোখ বুলিয়ে নেয়। তারপর ছোঁয়াকে বলে, কিছু বলবে? আপু কেন চলে গেল জানো তুমি? তোমার আপুর মনের খবর আমরা জানবো কিভাবে? চলো তুমি, দেরি হচ্ছে। আমার আম্মু বেশ রেগে আছে, লেট করলে আরো রেগে যাবে। ছোঁয়াকে বাহিরের ঘরে নিয়ে গেল তনু। শ্বশুর বাড়িতে প্রথম দিনটা কেমন হবে এটা নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা আতঙ্ক থাকে, কিন্তু সেই আতঙ্কটা নেই শুধু ছোঁয়ার মধ্যে, তার চিন্তা অন্য কিছু। কাবিন নামায় সাইন করেই সাদি চলে গেছে, কারো কোনো কথা শোনেনি। সাধারণত প্রতিটি মেয়েকে মিষ্টি মুখ করিয়ে শ্বশুর বাড়িতে ঢোকানো হয়, কিন্তু ছোঁয়াকে শাশুড়ি সাবিনা বেগম মিষ্টি খাইয়ে বরণ করলেন না। এই বিয়েতে তিনি খুশি নন সেটা বোঝাতেই হয়তো। ঠিকই সাথে কর্কশ গলায় বললেন, আমার কাছে খবর আছে, সারাদিন চড়ুইয়ের মতো ঘুরে বেড়াও তুমি, ঢিঙ্গিপানা করাই তোমার স্বভাব। বাকিটা বলার আগেই ছোঁয়া ছোট ছোট চোখ করে তাকিয়ে সাবিনা বেগমকে জিজ্ঞাসা করে ফেলে, ঢিঙ্গিনি কি শাশুড়িমা? সাবিনা দাঁত কটমট করে তাকায় ছোঁয়ার দিকে। আসতে না আসতেই মুখে মুখে তর্ক শুরু করে দিয়েছে। এই মেয়ে, মুখে মুখে একদম কাটামি করবে না। এই বাড়িতে কারো সাহস নেই আমার মুখের উপর কথা বলার। ছোঁয়ার ছোট্ট মাথায় আরো একটা প্রশ্ন উদয় হলো। বলবে কি বলবে না ভাবতে ভাবতে বলেই ফেললো, আমার শ্বশুর মশাইয়েরও না। সাবিনা দাঁত কটমট করতে করতে চলে যায়। এই অসভ্য মেয়ের সাথে একটা কথাও বলবে না সে, বেয়াদব মেয়ে। ছোঁয়া মুখ বাঁকায়। এই মহিলাকে চেনে সে, তার বোনকে দেখতে গিয়ে এত এত প্রশ্ন করেছে। তখনই ছোঁয়া বুঝে গেছিল ওনার মুখে মধু নেই। বিয়ে বাড়ির আমেজটা এই বাড়িতে নেই। কেমন একটা মরাবাড়ি মরাবাড়ি বলে মনে হচ্ছে। সাউন্ড বক্স এনেছে, বাজাচ্ছে না। মরিচ বাতিগুলো নেভানো। আত্মীয় স্বজনেরা যার যার রুমে চলে গেছে। রাত সবে কটা, 11টা হবে। ছোঁয়াকে সাদির রুমে নিয়ে যায়। ছোঁয়ার ভীষণ ক্ষুধা পেয়েছে, সারাদিন না খাওয়া সে। কিন্তু এখানে
কেউ খেতে বলছেই না, মনে হচ্ছে এই বাড়িতে খাবার রান্না করাই হয়নি। মা থাকলে এখন ক্ষুধা পেয়েছে বললেই এসে খাইয়ে দিত। সে একবার ভাবলো বিয়ে বাড়িতে নিশ্চয়ই খাবারের অভাব নেই, একবার রান্নাঘরে গিয়ে দেখি, কিছু পেলেই খেয়ে নিব। ঘর থেকে বের হবে এমন সময় ঘরে প্রবেশ করলো সেই জল্লাদ লোকটা। ছোঁয়া তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এই মেয়ে, তুমি আমার ঘরে কি করছো? তোমাকে বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করতে হয়েছে, তুমি ভেবো না আমার বউ হয়ে থাকবে। ছোঁয়া মনে মনে বলল, আপনার বউ হয়ে থাকতে আমার বয়ে গেছে, আমার তো মনে হয় সিমি পালিয়ে যাওয়ার পেছনে তোর হাত আছে। ছোঁয়া অবাক হয়ে বলল, আমি কেন আপুকে পালিয়ে যেতে বলবো? আপু চলে গেছে বলেই তো আমার এখানে এসে ফেসে যেতে হলো। সাদি কটমট করে তাকিয়ে বলল, এখানে বেশি দিন আটকে থাকতে হবে না, আপাতত এই রুম থেকে বেরিয়ে যাও, যাও বলছি। সাদির ধমকে ছোঁয়ার ভেতরে যেন কেঁপে উঠল। সে চলে যায় তনুর রুমে। তনু সবেই ফ্রেশ হয়ে বিছানায় বসেছে, ছোঁয়াকে দেখে দাঁড়িয়ে যায়। ছোঁয়া মাথা নত করে দাঁড়িয়ে আছে, চোখে তার টলমল করছে পানি, মুখটা শুকনো। তনু এগিয়ে আসে। ছোঁয়া, কি হয়েছে তোমার? ছোঁয়া এবার ফুপিয়ে কেঁদে ওঠে। প্লিজ আপু, আমাকে তোমার কাছে থাকতে দাও, আমি কালকেই চলে যাব বাড়িতে। তনু ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, ছোঁয়াকে বসায় খাটে, তারপর নিজেও পাশে বসে। কি হয়েছে আমায় বলো, আমি ওই রুমে থাকতে পারবো না আপু, প্লিজ। উনি আমাকে বেরিয়ে আসতে বলেছে, আমি তোমার কাছে থাকবো। তুমি কিছু না বললে আমার ভাই কখনোই তোমাকে বের করে দিবে না। ছোঁয়া জবাব দেয় না, চুপ করে থাকে। তনু তাকে পাঠিয়ে দেবে বেশ বুঝতে পারছে। যেখানে নিজের বাবা মাই শুনলো না, বুঝলো না ছোঁয়াকে, সেখানে অচেনা একটা মেয়ে কি করে বুঝবে? ছোঁয়া, নতুন সংসার শুরু করেছো, সংসারে ঝামেলা হবেই, আর আমার ভাই একটু কর্কশ, তোমাকে মানিয়ে নিতে হবে। ছোঁয়া এখনো কিছু বলে না, কান্না থেমে গেছে তার। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, জীবনটা বদলে গেছে তার। তনু বুঝতে পারে ছোঁয়ার মনের অবস্থা, তাই বলল, ঠিক আছে, আজকের রাতটা এখানে থাকো তুমি, কালকে থেকে মানিয়ে নিবে। খুশিতে ছোঁয়ার চোখ দুটো চিকচিক করে ওঠে। সে জড়িয়ে ধরে তনুকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শিশু সুলভ একটা হাসি দেয়। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। আর গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।